হ্যালো স্টুডেন্টস, আজ আমরা কেমিস্ট্রির একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি কি সেটি কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে পারবে। তার আগে একটু কেমিস্ট্রি সম্পর্কে গল্প শোনা যাক। যখনই আমাদের সামনে প্রশ্ন আসে যে রাসায়নিক বিক্রিয়া কি, তখন আমাদের মাথায় একটাই উত্তর আসে যে যে বিক্রিয়াতে ইলেকট্রনের আদান প্রদান হয়। অর্থাৎ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা? প্রধানত পরমাণুরা। পরমাণুগুলো যখন তাদের ইলেকট্রনগুলোকে আদান প্রদান করে, অর্থাৎ এক পরমাণু থেকে ইলেকট্রন অন্য পরমাণুতে যায়, তখন সেই ঘটনাটাকেই আমরা রাসায়নিক বিক্রিয়া বলে থাকি। এটি হলো রাসায়নিক বিক্রিয়ার মূল ভিত্তি। অর্থাৎ কেমিস্ট্রি কথাটির মানে যদি আমরা খুব সংক্ষেপে এবং এক কথায় বুঝতে চাই, তাহলে আমাদের বলতেই হয় যে রসায়ন ইলেকট্রনের আদান প্রদান ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ কোনো একটি পরমাণু কিভাবে অন্য একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করছে, সেটিকে আমরা কেমিস্ট্রি বলে জানি। কিভাবে একটি যৌগ ভেঙে অন্য কোনো পরমাণুতে পরিণত হয়, সেটিকে আমরা রসায়ন বলে জানি। এই যে পরমাণুদের যুক্ত হওয়া বা কোনো যৌগের ভেঙে যাওয়া, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমেই কোনো একটি পরমাণু অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হয়, বা এই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমেই কোনো একটি যৌগ ভেঙে গিয়ে পরমাণু উৎপন্ন করে। তাহলে এই পরমাণু কি, সেই সম্পর্কে আমরা ক্লাস 10-এ যা পড়েছি, আমরা ওখানে জেনেছি যে কোনো পদার্থকে টুকরো করতে 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 যে ক্ষুদ্র অংশটা বা ক্ষুদ্রতম অংশটা আমরা পাবো, তাকেই আমরা পরমাণু বলি। তাই আমরা এক কথায় বলেছিলাম, পদার্থের ক্ষুদ্রতম অংশকে আমরা পরমাণু বলি। আমরা জানি পরমাণুর ভিতরে অনেক কক্ষপথ থাকে এবং সেই কক্ষপথগুলোতে ইলেকট্রনরা স্থান পায় বা অবস্থান করে। তাহলে মাধ্যমিক পর্যন্ত আমাদের মনে এই ধারণা ছিল যে পরমাণুর মধ্যে থাকে কক্ষপথ, সেই কক্ষপথের মধ্যে ইলেকট্রন থাকে। কিন্তু আজ আমরা যেহেতু ক্লাস 10 থেকে উঠে 11-এ এসেছি, তাই আমরা পরমাণুর গঠন সম্পর্কে আরেকটু সঠিক ধারণা গ্রহণ করব। পরমাণুর মধ্যে কক্ষপথ থাকে, কথাটা সত্যি, কিন্তু কক্ষপথের মধ্যে ইলেকট্রন থাকে, এই কথাটা যেমন সত্যি, সেরকম এটাকে অর্ধসত্যও বলা যায়। অর্থাৎ পরমাণুর মধ্যে কক্ষপথ থাকে, তার মধ্যে ইলেকট্রন থাকে, সেটি ঠিক নয়। কক্ষপথের মধ্যে আবার উপকক্ষপথ বলে একটি বস্তু থাকে বা জায়গা থাকে, যার ভেতরে প্রধানত ইলেকট্রনরা অবস্থান করে। তাহলে আমি কি বললাম? পরমাণু, পরমাণুর ভিতরে থাকে কক্ষপথ, কক্ষপথের ভিতরে থাকে উপকক্ষপথ এবং তার ভেতরে থাকে ইলেকট্রন। আমি এখানে একটা স্টার চিহ্ন দিয়েছি। এটা কেন দিয়েছি, এটা আগামী পর্যায়ে যে ক্লাসগুলো নেব তখন আমি এই স্টার চিহ্নটার মানে বুঝিয়ে দেব। এখন আমরা জানব যে কোনো পরমাণুর ভেতরে থাকে কক্ষপথ, কক্ষপথের ভেতরে থাকে উপকক্ষপথ, তার ভেতরে থাকে ইলেকট্রন। এবার কক্ষপথকে তো আমরা চিহ্নিত করি ইংরাজি ডিজিট দিয়ে, 1 2 3 4 5 6,
আপ টু 7, অর্থাৎ 1 2 3 4 5 6 7, কারণ আজ পর্যন্ত 7টির বেশি কক্ষপথ কোনো পরমাণুতে দেখতে পাওয়া যায়নি। তাই আমরা ধরেই নিচ্ছি যে কক্ষপথের সর্বাধিক সংখ্যা 7, তার থেকে বেশি কক্ষপথ হতে পারে না। উপকক্ষপথগুলোকে চিহ্নিত করা হয় ইংরাজি অক্ষর দিয়ে, ছোট হাতের SPDF। বর্তমানকালে G এবং H এই দুটো উপকক্ষপথ পাওয়া গেছে, GH, কিন্তু এর অস্তিত্ব সঠিকভাবে প্রমাণ হয়নি, তাই এটা আমাদের আলোচনার বিষয় নয়। তাহলে আমরা জানব যে কক্ষপথকে চিহ্নিত করে 1 2 3 4 5 6 7 পর্যন্ত নাম্বার দিয়ে, এবং উপকক্ষপথকে চিহ্নিত করা হয় ছোট হাতের SPDF। তাহলে বুঝতেই পারছি যে এই SPDF এদের মধ্যে ইলেকট্রনগুলো থাকে। তার মানে এই S বা P বা D বা F এগুলো আমরা সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি অবশ্যই, কিন্তু এগুলো আসলে এক একটি জায়গা বা ঘর যার মধ্যে ইলেকট্রনগুলো অবস্থান করে। আমি আবারও বলছি, আমরা এখানে 1 2 3 4 5 6 7 দিয়েও কক্ষপথকে নির্দেশ করেছি, কিন্তু এটা আসলে একটি জায়গা, এবং তার ভেতরে ছোট ছোট ঘর থাকে যাদেরকে আমরা উপকক্ষপথ বলি। তাদেরকেও আমরা লেখার সুবিধার্থে SPDF এই চিহ্ন দিয়ে উল্লেখ করেছি। তাহলে আমরা বুঝতেই পারছি এই SPDF এগুলো হচ্ছে ফাঁকা জায়গা বা ঘর যার মধ্যে ইলেকট্রনরা অবস্থান করে। তাহলে বুঝতেই পারছি 1 নাম্বার ঘর এবং 2 নাম্বার কক্ষপথ, 1 নাম্বার কক্ষপথ এবং 2 নাম্বার কক্ষপথ যদি আমরা চিত্র দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে 1 নাম্বার কক্ষপথের থেকে 2 নাম্বার কক্ষপথ খানিকটা হলেও বড়। যদি কোনো পরমাণুর এটা 1 নাম্বার কক্ষপথ হয়, তাহলে এটা হবে 2 নাম্বার কক্ষপথ, এবং তার পরেরটা হবে 3 নাম্বার কক্ষপথ। তাহলে বুঝতেই পারছি 1 নাম্বার কক্ষপথে যতটা জায়গা দখল করে থাকে, 2 নাম্বার কক্ষপথ তার থেকে অনেক বেশি জায়গা দখল করে থাকে, 3 নাম্বার কক্ষপথ তার থেকে অনেক বেশি জায়গা দখল করে থাকে। এটুকু তো আমাদের কাছে পরিষ্কার। এটা মাধ্যমিক থেকে আমরা বুঝতে পারি যে 1 নাম্বার কক্ষপথের থেকে 2 নাম্বার কক্ষপথ খানিকটা হলেও বড়, 2 নাম্বার কক্ষপথের থেকে 3 নাম্বার কক্ষপথ আরেকটু বড়। তাহলে এটা কি আমাদের কাছে পরিষ্কার বোঝা যাবে না যে 1 নাম্বার কক্ষপথে যতগুলো উপকক্ষপথ থাকবে, 2 নাম্বার কক্ষপথে তার থেকে অবশ্যই কিছুটা হলেও বেশি উপকক্ষপথ থাকবে। 2 নাম্বার কক্ষপথের থেকে 3 নাম্বার কক্ষপথে আরও কিছুটা বেশি উপকক্ষপথ থাকবে। এইভাবে কক্ষপথের নাম্বার যত বড় হবে, কক্ষপথের আকৃতিও তত বড় হবে। সুতরাং কক্ষপথের মধ্যে থাকা উপকক্ষপথের সংখ্যাও তত বেশি হবে। এইটুকু নিয়ে আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকা উচিত নয়, কারণ এটা আকৃতির ব্যাপার। যত আকার বড় হবে, জায়গা বড় হবে, ঠিক ততটাই কি হবে, তার মধ্যে উপকক্ষপথ থাকতে পারবে। এবার দেখা যাক 1 নাম্বার কক্ষপথে উপকক্ষকের সংখ্যা কয়টি। দেখো, আমি এখানে উল্লেখ করেছি 1 নাম্বার কক্ষপথ। কক্ষপথের নাম্বার যেহেতু 1, তাই এটাতে উপকক্ষকের সংখ্যাও একটি, এবং তাকে নাম দিয়ে চিহ্নিত করা হয় 1s দিয়ে। কেন 1s একটু বুঝিয়ে দিই, পরিষ্কার বুঝতে পারবে। দেখো, উপকক্ষপথকে SPDF এই 4টি অক্ষর দিয়ে প্রধানত প্রকাশ করা হয়। এবার 1 নাম্বারের উপকক্ষপথ আছে S, তাকে যদি আমি S বলি, এবং 2 নাম্বারেও যদি আমি S বলি, তাহলে কিন্তু বুঝতে পারবো না যে কোন এসটা কত নাম্বার কক্ষপথের S। তাই 1 নাম্বার কক্ষপথে থাকে একটি উপকক্ষপথ, যাকে বলা হয় 1s। তাহলে বুঝতেই পারছো 2 নাম্বার কক্ষপথে কটি উপকক্ষপথ থাকবে? 2টি। কি কি? S এবং P।
কিন্তু আমি যদি শুধু এসপি লিখতাম তাহলে কিন্তু এখানে কত নাম্বার কক্ষপথের এস এবং কত নাম্বার কক্ষপথের পি সেটা কিন্তু বুঝতে পারা যেত না। তাই আমাকে উল্লেখ করতে হবে 2s 2p। এই 2s 2p উল্লেখ করার কারণ হচ্ছে আমি 2s এবং 2p লিখলে বুঝতে পারবো পরিষ্কার যে এটি 2 নাম্বার কক্ষপথের এস উপকক্ষপথ। তাহলে একইভাবে 3 নাম্বার কক্ষপথে কটি উপকক্ষপথ থাকবে? নিশ্চয়ই 3টি, একদম ঠিক, 3টিই থাকবে। 4 নাম্বারে কটা থাকবে? 4টি, এস পি ডি এবং এফ। তাহলে 5 নাম্বার কক্ষপথে কতটি থাকবে? স্যার 5টি, কিন্তু এখানে তো স্যার লিখেছেন 4টি, এস পি ডি এফ, অর্থাৎ 5s 5p 5d 5f। আরেকটি কি হলো? হ্যাঁ, আরেকটির নাম হচ্ছে 5G 5G, কিন্তু এটির অস্তিত্ব পাওয়া যায় না, তাই এফ এর উপরে আমরা আর যাব না। তাহলে 6 নাম্বার কক্ষপথে কটা থাকা উচিত? 6টি। হ্যাঁ, তাই থাকে, কিন্তু 6D এর বেশি আর অস্তিত্ব পাওয়া যায় না, তাই 6s 6p 6d, তারপরেরগুলো যেহেতু ইগনোরেবল, তাতে ইলেকট্রন থাকে না, তাই আমরা তাকে বাদ দিলাম। 7 নাম্বার ঘরে 7টি উপকক্ষপথই থাকে, কিন্তু আমাদের অস্তিত্ব পাওয়া গেছে 2টি, 7s এবং 7p, তাই আমরা এখানে 7s 7p উল্লেখ করেছি। এবার দেখে নেওয়া যাক যে কোন কক্ষপথের ইলেকট্রন ধারণ করার ক্ষমতা কতটি। এস নামক যে উপকক্ষপথ, তাতে ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক 2টি। অর্থাৎ আমার কাছে যদি 5টি ইলেকট্রন থাকে তাহলে তাদের মধ্যে প্রথম 2টি ইলেকট্রন থাকবে এস উপকক্ষপথে, পরের ইলেকট্রনগুলো থাকবে পিতে, যদি তার থেকেও বেশি থাকে তাহলে থাকবে ডিতে, এবং তারপরেও হবে কিসে? এসে, এফে। তাহলে আগে আমাদের জানা দরকার যে এস উপকক্ষকের যে ঘরটা, তাতে সবচেয়ে বেশি ইলেকট্রন থাকতে পারে কটা? 2টা। এস উপকক্ষকের থেকে পি উপকক্ষপথ একটু বড়, তাতে সবচেয়ে বেশি ইলেকট্রন থাকতে পারে 6টি। ডি উপকক্ষপথটি পি উপকক্ষপথের থেকে আরেকটু বড়, তাতে সবচেয়ে বেশি ইলেকট্রন থাকতে পারে 10টি। ডি এর থেকে এফ আরেকটু বড়, তাতে সর্বাধিক থাকতে পারে 14টি ইলেকট্রন। এই নাম্বারটা আমাদেরকে মনে রাখতে হবে যে এস উপকক্ষে কটি ইলেকট্রন থাকে, পিতে কটি থাকতে পারে, ডিতে কটি থাকতে পারে এবং এফে কটি থাকতে পারে। 2, 6, 10, 14, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। এবার আমরা দেখব যে আমাদের কাছে যদি একগুচ্ছ ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনগুলো প্রথমে কোথায় প্রবেশ করবে, তারপরে কোন ঘরে প্রবেশ করবে, তারপরে কোন ঘরে প্রবেশ করবে, এই জিনিসটা এবার আমরা একটু দেখে নিই। আগের অংশটাতে চলে যাই, ওখানে করে দেওয়া আছে এটা। দেখো, আমার কাছে ধরে নাও 10টা বা 15টা বা 20টা বা 25টা ইলেকট্রন আছে। ইলেকট্রনগুলো প্রথমে কোন ঘরে থাকে, তারপরে কোন ঘরে থাকে, বুঝতেই পারছি। 1 নাম্বার কক্ষপথে আগে থাকবে, তারপরে 2 নাম্বার কক্ষপথ, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, অবশ্যই ঠিক। আজকে আমরা নতুন একটা জিনিস জানবো, যেহেতু ইলেকট্রনগুলো কক্ষপথে থাকে না, উপকক্ষপথে থাকে, তাই কক্ষপথটা এবার আমরা ঢেকে দিলাম। ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে দেখো, খুব সুন্দর একটা নিয়ম, একে বলা হয় কর্ণ সূত্র, পরবর্তীকালে আলোচনা করব। ইলেকট্রনগুলো প্রথমে ঢোকে 1s-এ, তারপরে ঢোকে 2s-এ, তারপরে 2p, তারপরে চলে যায় 3s। দেখো কোনাকুনিভাবে কাটছে, প্রথমে 1s-এ ইলেকট্রন ঢুকে, তারপরে ইলেকট্রন ঢুকে কোথায়? 2s-এ, তারপরে ঢুকে 2p, তারপরে ঢুকে 3s। এর পরবর্তী ইলেকট্রন কোথায় ঢুকবে? 3p 4s। এর থেকেও যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে কোথায় গিয়ে ঢুকবে? 3d 4p 5s। যদি আরও বেশি থাকে তাহলে ঢুকবে কোথায়? 4d 5p। যদি এর থেকেও বেশি থাকে তাহলে ঢুকবে কোথায়?
6s। এর থেকে বেশি থাকলে ঢুকবে কোথায়? 4f, 5d, 6p, 7s। তারপরে ঢুকবে কোথায়? 5f, 6d, 7p। এই হলো কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রবেশ করার ক্রম। অর্থাৎ আমাকে যদি একগুচ্ছ ইলেকট্রন দিয়ে বলে যে এই পরমাণুটার মধ্যে ইলেকট্রনগুলোকে প্রবেশ করাও, তাহলে আমি প্রথমে কোথায় ঢুকাবো? প্রথমে দুটো ইলেকট্রন দিয়ে দেবো 1s-এ। তারপরের যে ইলেকট্রনগুলো থাকবে তার মধ্যে থেকে দুটো ইলেকট্রন দিব কোথায়? 2s-এ। তারপরে বাকি 6টা ইলেকট্রন দিব কোথায়? 2p-তে। যদি এর থেকেও বেশি ইলেকট্রন থাকে তাহলে কোথায় দিব? 3s-এ দিব। তার থেকে বেশি থাকলে দিব কোথায়? 3p-তে। সরি, হ্যাঁ 3p-তে। তার থেকে বেশি থাকলে কিন্তু আমি 3d-তে দেবো না, 4s-এ দেব। এটিকে বলা হয় ইলেকট্রন পূরণের ক্রম। আমি নিচে এই ক্রমটাকে তোমাদের বোঝার জন্য এবং প্র্যাকটিস করার জন্য আরেকটু ভালো করে দিয়ে দিয়েছি। তাহলে প্রথমে ইলেকট্রন কোথায় ঢুকবে? 1s। তারপরে কোথায় ঢুকবে? 2s। তারপরে 2p। তারপরে 3s। তারপরে 3p। তারপরে 4s। দেখো এখানটাতে 3pর পরে কিন্তু 3d-তে প্রবেশ করে না। কোথায় প্রবেশ করে? 4s-এ। কেন এভাবে প্রবেশ করে তার উত্তর আমরা পরবর্তীকালে আলোচনা করব। আজকে জাস্ট একটা জিনিস শিখছি বলে আমরা অতটা ডিটেলসে যাচ্ছি না। এরপরে ইলেকট্রন কোথায় প্রবেশ করে? 3d। তারপরে কোথায়? 4p। তারপরে 5s। তারপরে 4d। এই ক্রম অনুযায়ী ইলেকট্রনগুলো প্রবেশ করে। এইটা মনে রাখা কষ্টকর, এইটা তুমি মনে রাখা তোমাদের পক্ষে মনে রাখা কষ্টকর। কেন এরকম করে মনে থাকবে না? তাই যেভাবে মনে থাকবে সেইটা হলো এইভাবে তোমরা আগে লিখে নিয়ে কোনাকুনিভাবে দাগ দিয়ে দিয়ে আগে প্র্যাকটিস করবে। তারপরে নিজে থেকে এটা মনে করে করে এই অর্ডারটা তোমরা লিখবে। তাতেই তোমাদের কাছে জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে যে প্রথমে ইলেকট্রন কোথায় ঢোকে, তারপরে ইলেকট্রন কোথায় ঢোকে, তারপরে ইলেকট্রন কোথায় ঢোকে, এটা একদম পরিষ্কার হয়ে যাবে। স্যার এত কিছু তো শিখলাম, তাহলে ইলেকট্রন এবার প্রবেশ করানো যাক। ঠিক তাই এবার আমরা করতে চলেছি। এবার আমরা দেখব ইলেকট্রন কিভাবে প্রবেশ করে। এই কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রবেশ করানোর এই রীতিকে বা ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে কিভাবে সজ্জিত আছে তাকে লেখার নিয়ম যেটা আছে তাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। তাহলে আজ আমরা শিখতে চলেছি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখতে হয়। দেখো আমি এখানে লিখেছি বাম দিকে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে তোমরা জানো কি? পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন। ঠিক। আর আমরা জানি কোনো একটি পরমাণুর মধ্যে যতটি প্রোটন থাকে ততটি ইলেকট্রন থাকে। সুতরাং এই হাইড্রোজেন পরমাণুতে নিচে বাম দিকে বা ডান দিকে যে সংখ্যাটা লেখা থাকে যে কোনো পরমাণু তাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। তাহলে দেখেই বুঝতে পারছি হাইড্রোজেন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত? 1। তাহলে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত? সেটিও 1। তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে লিখব? তাহলে প্রথম ইলেকট্রন কোথায় প্রবেশ করে? 1s-এ। তো 1s লিখলাম। 1s-এ কটি ইলেকট্রন থাকে? থাকতে পারে, সর্বাধিক থাকতে পারে 2টি, কিন্তু আমার কাছে তো আছে 1টি, তাই আমি এখানে 1 বসিয়ে দিলাম। তাহলে ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 1s1, মাথার উপরে 1। এবার আমি তারপরে নিয়েছি লিথিয়াম, পরমাণু ক্রমাঙ্ক কত? 3, 3টে ইলেকট্রন। তাহলে প্রথম কোথায় ঢুকবে? 1s-এ ঢুকবে। কটা ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে এসে? 2টি, তাহলে এখানে আমি 2 লিখেছি। কিন্তু আমার কাছে তো ইলেকট্রন ছিল কতটি? 3টি। তাহলে এখনও আমার হাতে ইলেকট্রন বেঁচে আছে কতটি? 1টি। তাহলে পরবর্তী ইলেকট্রনটা কোথায় ঢুকবে? 1s-এর পরে প্রবেশ করে 2s, তাই ওখানে আমি বাড়তি ইলেকট্রনটা দিয়ে দিলাম। আমার এই হয়ে গেল লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার আমি তোমাদেরকে কয়েকটি ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি। ধরো আমি আর্গন নিলাম, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 18। তাহলে প্রথমে ইলেকট্রন কোথায় ঢুকবে? 1s। কটা ঢুকবে? 2টা। আমাদের হাতে কতটি পড়ে আছে? 16টা। ছিল কতটি? 18টা। তার মধ্যে 2টি আমি দিয়ে দিলাম 1s-এ, থাকলো কতটি? 16টি।
এবার এর পরে ইলেকট্রন কোথায় ঢুকবে? 2s। কতটি ঢুকবে? s আছে, তাহলে s এর তো সর্বাধিক ধারণ ক্ষমতা কত? 2, তার বেশি তো ঢুকবে না। তাহলে এই 16 থেকে কত কমে গেল? 16 থেকে কমে গেল 2টি। তাহলে এখানে কটি হয়ে গেল ইলেকট্রন? হয়ে গেল 14টি। 1s হয়ে গেল, 2s হয়ে গেল, এবার কোথায় ঢুকবে? ঠিক ঠিক ধরেছ, 2p। এই পি এ সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? পি এ সবচেয়ে বেশি ইলেকট্রন থাকতে পারে 6টা। তাহলে আমার কাছে তো আছে 14টা, তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 6টা। থাকলো কটা পরে হাতে? আমাদের থাকলো 14 থেকে 6 বাদ দিয়ে দাও, আমাদের হাতে ইলেকট্রন পড়ে আছে বর্তমানে 8টি। এবারে ইলেকট্রনটি কোথায় প্রবেশ করবে? এবারে ইলেকট্রনটি প্রবেশ করবে 2s, তারপরে কোথায়? 2p। এখানে কটি ইলেকট্রন প্রবেশ করবে? সর্বাধিক পিতে কটি করতে পারে? সরি, আমি এখানে ভুল হয়েছে, 2s তারপরে 2p, তারপরে কোথায় প্রবেশ করে? 3s। 3s। তাহলে এখানে এস এ কটি ইলেকট্রন থাকতে পারে? 2টি। আমার হাতে আছে 8টি, তাহলে এখানে আমি 2টি দিয়ে দিলাম। এবার কটা পড়ে থাকলো? কটি পড়ে থাকলো হিসাব করো, 2টি দিয়ে দিয়েছি, তাহলে থাকলো কটি? 6টি। তাহলে 3s এর পরে ইলেকট্রন কোথায় প্রবেশ করে? 3s এর পরে ইলেকট্রন প্রবেশ করে 3p তে। 3p তে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 6টি। আমার কাছে কটি আছে? 6টি আছে, তাহলে এর মাথায় আমি দিয়ে দিলাম 6। আর আমার হাতে কোনো ইলেকট্রন পড়ে নেই। সুতরাং সম্পূর্ণ ইলেকট্রন যা দেওয়া ছিল তা আমি পরমাণুর মধ্যে কোথায় আছে পরিষ্কার বুঝিয়ে দিতে পারলাম। কত লিখলাম? তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। যদি এই নিয়মটি বুঝতে পেরে থাকো তাহলে ইলেকট্রন বিন্যাস লেখা কোনো কঠিন কাজ নয়। আমি আবারও বলছি, যদি এইটুকু বুঝতে পেরে থাকো তাহলে ইলেকট্রন বিন্যাস লেখা কোনো কঠিন কাজ নয়। আমি তোমাদেরকে আরেকটু সাহায্য করি। আমি আরেকটি পরমাণু নিই, ধরো আমি কার্বন নিলাম। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6। তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা কি লিখব? 1s কটি দিব? 2টি। তারপরে লিখব কত? 2s কটি দেব? 2টি। তারপরে কত লিখব? 2s এর পরে কোথায় ঢোকে? 2p। আমাদের কাছে ছিল কটা? 6টা, আমরা দিয়ে দিয়েছি 4টি, আর কটা আছে? 2টি। আমরা এখানে 2 লিখে দেবো, আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2p2। একইভাবে আর একটি উদাহরণ আমরা নিই। ধরো আমার কাছে পরমাণু আছে সোডিয়াম Na, এর পরমাণু ক্রমাঙ্ক হলো 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে লিখব? বুঝতেই পারছো, প্রথমে দেব 1s2, 2s2, 2p6। আমার কাছে মোট আছে 11টা, আমি পরপর দিয়ে যাচ্ছি। 1s2 থাকলো কটা? 9টা। 2s2 থাকলো কটা? 7টা। 2p6, কেন পিতে সবচেয়ে বেশি থাকতে পারে কটা? 6টা, দিয়ে দিলাম। এরপরে পরবর্তী ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? সেটি প্রবেশ করবে 3s এ, কারণ 2p এর পরে কত থাকে? 3s। আমাদের হাতে ইলেকট্রন ছিল মোট 11টা, তার মধ্যে দেখো অলরেডি আমরা 10টা দিয়ে ফেলেছি। তাহলে 3s এর মাথায় কত লিখব? 1।
এই হলো আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার একটু বড় নাম্বার নিই, কত নেব? ধরো আমার কাছে ইলেকট্রন আছে 42টি। কোন পরমাণু সেটা জানি না, কিন্তু পরমাণুর মধ্যে ইলেকট্রন কটা আছে? 42টি। এই 42টি ইলেকট্রনকে আমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সাজাবো। কিভাবে সাজাবো? 1s 2 2s 2 2p 6 3s 3s 2 3p 6 3p এর পরে কোথায় প্রবেশ করে? 4s। তাহলে 4s 2 3d ডিতে কটা থাকে? 10টি। 3d 10। তাহলে কতটি হলো আমাদের কাছে? 2 4 6 10 2 12 12 আর 8 কত? 20 20 আর 10 30। এরপরে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 3ডির পরে প্রবেশ করে 4pতে। এই ক্রমটা আমাদেরকে মনে রাখতেই হচ্ছে। 4pতে কটা থাকতে পারে? 6। আমাদের 30টা হয়ে গেছে, আর এই 6 36টা। 4p এর পরে কোথায় আসে? 5s। 5s কটা? 2টা। 5s কটা থাকতে পারে? 2টা। তাহলে কতটি হলো? আর একবার একটু গুনে নিই। আমাদের 2 4 10 10 2 12 12 6 18 18 2 20 20 আর 10 30 30 আর হাতে 38। আমাদের হাতে ইলেকট্রন আছে কটি? আর 4টি, কারণ আমাদের মোট ইলেকট্রন ছিল 42টি। তাহলে 5s এর পরে কোথায় ইলেকট্রন প্রবেশ করে? 4dতে। 4d। এখানে কটি ইলেকট্রন থাকবে? তাহলে আমাদের কাছে 38টি হয়ে গেছে, আমাদের আর 4টি ইলেকট্রন পড়ে আছে। লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে কোথায়? 4ডিতে থাকতে পারে সর্বাধিক 10টি, আর আমার হাতে 4টি, তাহলে সেটি নিঃসন্দেহে এখানে দিয়ে দিতে পারবো। তাহলে এই পুরোটা যে লেখা হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d4, এটি হলো 42 পরমাণু ক্রমাঙ্কযুক্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে আবারও আমি বলছি, ইলেকট্রন বিন্যাস কাকে সাজানো হয়? ইলেকট্রনকে। আমরা এখানে তাহলে পরমাণু ক্রমাঙ্ক কেন লিখেছি? আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক মানে হলো পরমাণু ইলেকট্রন সংখ্যা। কেন? প্রোটন সংখ্যা যতটি হয় ইলেকট্রন সংখ্যা কোনো পরমাণুর ততটিই হয়, তাই তার ইলেকট্রন বিন্যাস হলো এইটি। কিন্তু ধরো যদি আমাকে বলে Na প্লাস এর ইলেকট্রন বিন্যাস কত? এখানে লেখা আছে 11, মানে কোনাতে, আমার এখানে জায়গা হচ্ছে না তাই আমি নিচে লিখে দিলাম 11 লেখা আছে। তাহলে এখানে প্রথম আমাকে কি জানতে হবে যে Na প্লাস এই পরমাণুটার মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত। তোমাদের কাছে অনেকেরই উত্তর যে স্যার এর ইলেকট্রনের সংখ্যা 11, কিন্তু না, এর ইলেকট্রন সংখ্যা 11 নয়। আমরা নিচে বাম দিকে যেটা দিয়ে রাখি সেটা হলো প্রোটন সংখ্যা। যদি মাথার উপরে কোনো রকম চিহ্ন না থাকে তাহলে বলবো প্রোটন সংখ্যা মানেই পরমাণুর ইলেকট্রন সংখ্যা, কিন্তু এটা তো পরমাণু নয়, এটি তো আয়ন। এর মাথার উপরে প্লাস দেওয়া মানেই এখান থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে Na প্লাস পরমাণু আয়নে ইলেকট্রন সংখ্যা কটি? 10টি। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কিন্তু 10টি ইলেকট্রনের বিন্যাস করতে হবে, 11টি নয়। তাহলে পরমাণু ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখতে হয়, আয়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখতে হয় আমরা শিখলাম। এবার তোমরা বাড়িতে 1 থেকে 100 পর্যন্ত, কত বললাম? 1 থেকে 100 পর্যন্ত ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস লিখে, খুব পরিষ্কার করে লিখে গ্রুপে পোস্ট করবে।
কারণ সেই উত্তরটা থেকেই আমরা আগামী দিনের পড়া খুঁজে পাব। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো পরমাণুর নাম জানি না, কোন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত? দরকার নেই জানার, ওটা তো আমরা পরে শিখব। আমরা কিরকম করে লিখব? আমরা লিখব পরমাণু ক্রমাঙ্ক লিখব 1, ইলেকট্রন বিন্যাসের ঘরে লিখব 1s1, পরমাণু ক্রমাঙ্কর ঘরে লিখব 2, ইলেকট্রন বিন্যাস লিখব 1s2, পরমাণু ক্রমাঙ্কের ঘরে লিখব 3, ইলেকট্রন বিন্যাস লিখব 80। এইভাবে একদিকের ঘর থাকবে পরমাণু ক্রমাঙ্ক, আর একদিকের ঘর থাকবে ইলেকট্রন বিন্যাস। তাহলে বুঝতেই পারছো পরমাণুর ক্রমাঙ্কের ঘরটাকে খুব ছোট করে দাগ দেবে, আর গোটা পৃষ্ঠাটা জুড়ে ইলেকট্রন বিন্যাসের জায়গাটা ফাঁকা রেখে দেবে। কেন? ইলেকট্রন বিন্যাস 100 ইলেকট্রন বিন্যাস লিখলে কত বড় লিখতে হবে বুঝতেই পারছো, তাই তো? তাহলে আমরা আজকে কি শিখলাম? পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে সম্পূর্ণ ব্যাপারটাকে একটু ছোট করে বলি। ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে আমাদেরকে প্রথম জানতে হবে কতটি ইলেকট্রন আছে, এবং সেই ইলেকট্রনগুলো কত নাম্বার কক্ষপথের কত নাম্বার উপকক্ষপথে কটি করে আছে সেটি আমাদেরকে লিখে দেখাতে হবে। ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে নিজের ইচ্ছামতো প্রবেশ করতে পারে না, তাদের প্রবেশ করার একটি নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটি কি? সবার প্রথমে ঢোকে 1s-এ, তারপরে ঢোকে সবার প্রথমে ঢোকে 1s, তারপরে ঢোকে 2s। এইটি খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে ইলেকট্রন ঢোকে 1s, তারপরে ঢোকে 2s, তারপরে ইলেকট্রন প্রবেশ করে 2p, তারপরে 3s। এই অবধি কোনো অসুবিধা নেই। তারপরে 3p, তারপরে 4s। এইখান থেকে আমাদের সমস্যা শুরু হয়, কারণ অনেকেই 3pর পরে 3dতে ইলেকট্রন প্রবেশ করিয়ে দেয়। মনে রাখবে, ইলেকট্রন 3pতে প্রবেশ করার পরে 3dতে না প্রবেশ করে 4s-এ প্রবেশ করে। 4s পূর্ণ করার পরে ইলেকট্রন চলে যায় কোথায়? 3d পূর্ণ করতে। 3d পূর্ণ হলে ইলেকট্রন পূর্ণ করে 4p, তারপরে পূর্ণ করে 5s। 5s পূর্ণ শেষ হলে ইলেকট্রন আবার পূরণ করা শুরু করে 4d, 5p, 6s। 6x পূর্ণ হয়ে গেলে ইলেকট্রন চলে যায় 4f, 5d, 6p, 7s। 7s পূর্ণ হলে ইলেকট্রন পূর্ণ করে 5f, 6d, তারপরে 7p। এইভাবে ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে আর ইলেকট্রন থাকতে পারে না কোনো পরমাণু, কারণ তারপরে কোনো পরমাণুর অস্তিত্ব পাওয়া যায়নি। কারণ আমরা জানি 118 পরমাণু ক্রমাঙ্কের উপরে আর কোনো পরমাণু ক্রমাঙ্ক আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। তাহলে এই ইলেকট্রন প্রবেশের নিয়মটা মাথায় রাখলেই আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আয়নের ইলেকট্রন বিন্যাস করতে সক্ষম হব। এবং এটি খুবই সোজা জিনিস, এবং এটি কেমিস্ট্রির প্রাণকেন্দ্র। এই ইলেকট্রন প্রবেশ থেকেই বুঝতে পারা যায় পরমাণুটার চরিত্র বা ধর্ম কি, তারা কি ধরনের বিক্রিয়া দেবে, তারা ধাতু না অধাতু, সব আমরা বুঝতে পারি এই ইলেকট্রন বিন্যাসের উপরে। সুতরাং ইলেকট্রন বিন্যাস আমাদেরকে খুবই মন দিয়ে শিখতে হবে, কারণ ইলেকট্রন বিন্যাসের উপর টোটাল কেমিস্ট্রি ডিপেন্ড করে। ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল, অ্যারোমেটিক যত ধরনের কেমিস্ট্রি হয় সব নির্ভর করে এই ইলেকট্রন বিন্যাসের উপর। যারা ইলেকট্রন বিন্যাস যত ভালো লিখতে পারে তারা তত ভালো কেমিস্ট্রি বুঝতে পারবে কেন রিয়াকশানটা জারণ হচ্ছে, কেন বিজারণ হচ্ছে, কেন লোহা ধাতু, সোডিয়াম ধাতু, কার্বন অধাতু, এসব কিছুর উত্তর লুকিয়ে আছে এই ইলেকট্রন বিন্যাসের উপর। সুতরাং কেমিস্ট্রির আজকে আমরা যেটা শিখলাম সেটা কেমিস্ট্রির প্রাণ। এই প্রাণ ভ্রমরার মাধ্যমেই, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই আমরা কেমিস্ট্রি বিষয়টা বুঝতে পারবো। সুতরাং সবাই মন দিয়ে 1 থেকে, আমি কমিয়ে দিচ্ছি একটু, 50 পর্যন্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাস সবাই লেখে গ্রুপে পোস্ট করবে। আজকের মতো এইটুকুই, ছোট্ট ক্লাস। ইলেকট্রন বিন্যাস কিভাবে প্রবেশ করতে হয় তাই তোমাদেরকে শেখালাম।
শেখানোর চেষ্টা করলাম এবং আমার মনে হয় একদম পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছো। নিজেরা সবাই করে গ্রুপে পোস্ট করবে। ওকে।